সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা 25-26। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আরও একটা ব্যস্ত দিনকে বিদায় জানিয়ে সন্ধ্যার তিমিরে মুড়িয়ে গিয়েছে চারিপাশ। বাহিরে বৃষ্টি নেই, তবে প্রবল বেগে হাওয়ার তাণ্ডব চলমান। কৃতিকের বাড়িটা ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি শহরতলিতে হওয়ায় আশেপাশে নির্জন পরিবেশ ছাপিয়ে প্রশান্ত মহাসাগর থেকে আগত ঝিরিঝিরি হাওয়ার তাণ্ডবটা বরাবরই একটু বেশি মনে হয়। কিন্তু আজ সন্ধ্যার ঝড়ো হাওয়াটা তার চেয়েও দ্বিগুণ মনে হচ্ছে। হঠাৎ করে কেন এই ঝড়ো হাওয়া কে জানে। সারাদিন পরে মাত্রই ভার্সিটি থেকে বাড়িতে ফিরেছে কৃতিক। পরনে ইতালিয়ানদের মতো আঁটো ফর্মাল স্যুট। স্যুট গলিয়ে পুরুষালী শরীরের পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। হাতে সিলভার রঙের রোলেক্স ঘড়ি, মাথার চুলগুলো ব্যাকব্রাশ করে সেট করা। এই কৃতিককে দেখলে কেউ ভুলেও বলবে না যে সে ছন্ন ছাড়া, বেপরোয়া আর উদ্ভ্রান্তের মতো বাইক রাইড করে, যার কাছে নিজ জীবনে দু পয়সার মায়াটুকুও নেই। ওর ভেতরে মায়া আসক্তি যেটুকু আছে তা একমাত্র ওরুকে ঘিরে। হু হু বাতাসের মাঝে কৃতিক গ্যারেজে গাড়ি পার্ক করে সোজা ঢুকে গিয়েছে বাসার মধ্যে। পাসওয়ার্ড টিপে হলরুমে পা রাখতে একটা শুষ্ক ঢোক গিলল কৃতিক। পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে আছে। কোনরূপ মানুষের আওয়াজ নেই, একটা নিঃশ্বাসের শব্দও নেই। তাহলে অরু অনু ওরা কোথায়? সকালেই তো কৃতিক অরুকে বাড়িতে দেখে গিয়েছিল, তাহলে এখন কোথায়? অরু কি সত্যিই চলে গেল? মস্তিষ্কের ভেতর একের পর এক হামলা দিতে থাকা দানাবাঁধা অসহিংস প্রশ্নের উত্তর ভাবতে গিয়ে সুদর্শন তীক্ষ্ণ চোয়ালটা আরও খানিকটা তীক্ষ্ণ হয়ে উঠল কৃতিকের। দাঁত গিয়ে ঠেকলো দাঁতের সাথে। ও দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সুইচ বোর্ড চেপে হলরুমের আলো জ্বালালো। আলো জ্বালতেই কিচেনের ওপাশ থেকে মিয়াও মিয়াও আওয়াজ করে গা ঢাকা দিল ডোরা। কৃতিক ডোরার দিকে এক নজর দৃষ্টিপাত করে চেঁচিয়ে অরুণ নাম করে ডেকে উঠল, অরু, অরু, এক্ষুনি নিচে নাম, নয়তো আমি ওপরে গেলে তোর খবর আছে। না, দোতলার ঘর থেকে কোনরূপ আওয়াজ ভেসে আসলো না। অরুও হন্তদন্ত হয়ে নেমে এলো না। রাগে ফোঁস করতে করতে এবার কৃতিক নিজে সোজা দোতলায় গিয়ে অরুদের রুমে ঢুকে যায়। রুমে ঢোকা মাত্রই দু চোখ খিচে বন্ধ করে ফেলল কৃতিক। যা ভেবেছিল তাই। অরু ওকে না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে। রুমের মধ্যে এখন আর অরুর একটা সুতোও অবশিষ্ট নেই। থাকলে হয়তো সেটাকে চুলের মতো বাক্সবন্দি করে রাখত কৃতিক। এই মুহূর্তে মস্তিষ্কের রাগ, জিদ, হিংস্রতা সবকিছু ছাপিয়ে ভেতরটা তীব্র দহনে পড়ছে খুব। ওরও কৃতিককে না জানিয়ে চলে গেল। কি করে পারলো এটা? বেশ কয়েক মিনিট পেরিয়ে গেলে বুকের ভেতরে অনেকটা অক্সিজেন মিশ্রিত বাতাস ভরে নিয়ে চোখ খুলে কৃতিক। চোখ খুলতে আবারও সে অজানা হাহাকার। অরু নেই। অরুর পায়ের নুপুরের রিনঝিন আওয়াজ নেই। অরুর শরীরের গন্ধ নেই। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই মুহূর্তে পুরো বাড়িটাকে মৃত্যুপুরী ঠেকছে কৃতিকের নিকট। ওর কেন যেন দম বন্ধ হয়ে আসছে এখানে। শরীরের মাঝে কুণ্ডলি পাকিয়ে ওঠা তীব্র অস্থিরতা দমাতে একে একে কোট, টাই, ঘড়ি সবকিছু খুলে মেঝেতে ছুঁড়ে মারে কৃতিক। আজ আবার বহুদিন বাদে সেই পুরনো বিষণ্ণতা এসে হানা দিয়েছে মস্তিষ্কে। মনে হচ্ছে এমন দম বন্ধকর পরিস্থিতিতে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়। যেহেতু কৃতিক অনেক দিনেরই চলমান চিকিৎসার প্রভাবে আগের চেয়ে ভালো আছে, তাই আপাতত নিজেকে সামলে নিতে পারছে। তবুও এসব কুচিন্তা ভাবনাগুলোকে দূরে ঠেলাতে চায়ও। কিন্তু এই বদ্ধ রুমের ভেতরে এক ফোঁটা দম নেওয়ার উপায় নেই। তাহলে কি করা যায়? অতঃপর কিছু একটা ভেবে দ্রুত দোতলা থেকে নিচে নেমে আসলো কৃতিক। নিচে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে বেরিয়ে পড়ে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ছোট মতো জীর্ণশীর্ণ কোনো ফ্ল্যাট নয়, ওদের জন্য রেন্ট করা হয়েছে বিলাসবহুল এক অ্যাপার্টমেন্ট ভবন। ওদের অ্যাপার্টমেন্টটা ভবনের ৩ তলায় অবস্থিত। আজমেরি শেখ হার্টের রোগী, তাই খুব বেশি ওপরে নেওয়া হয়নি বাসাটা। সন্ধ্যা থেকে সবকিছু গোছগাছ করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছে অনেক। ওরা ৩ জন ছাড়াও আজমেরি শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ হাতে হাতে অনেকটা সাহায্য করেছে সবকিছুতে। ছেলেটা বাঙালি, দেখতে শুনতেও বাঙালিদের মতোই শ্যামবর্ণের। স্বভাব চরিত্র মোটেও গুরুগম্ভীর নয়, কথায় কথায় হাসে, অন্য কেউ হাসায়। আজমেরি শেখের মতো বিচক্ষণ মহিলাও তার কথায় হাসতে বাধ্য হয়। রাজকে পেয়ে অনুও অনেকটা নিশ্চিন্ত। ছেলেটা মায়ের ভালোই খেয়াল রাখতে পারবে, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। রাজ প্রথমে এসে যে কাজটা করেছে, অরুকে নিকনেম দিয়ে দিয়েছে পিচ্চি পাখি। রাজের এমন লুতুপুতু ডাকে অরু বেশ বিভ্রান্ত।
তাছাড়া সে পিচ্চিটা কোথায়? একটা বিবাহিত মেয়েকে পিচ্চি বলে? আশ্চর্য! অরু যখন হেবিজিবি ভাবতে ভাবতে দাঁড়িয়ে থেকে রাজের কর্মকাণ্ড পরখ করছিল, তখনই ওর পাশে এসে দাঁড়ায় অনু। কাঁধের ওপর দিয়ে কনুই ঠেকিয়ে বলে, ছেলেটা বেশ স্মার্ট, কি বলিস? আসার পর থেকে কেমন সবাইকে মাতিয়ে রেখেছে। অরু মুখ ভাঙিয়ে বলে, স্মার্ট না ছাই, আমাকে বলে কিনা পিচ্চি পাখি। তুই বল আপা, আমাকে কি পিচ্চি মনে হয়? অনু অরুর মাথায় চাটি মেরে বলল, বোকা মেয়ে, তুই আমাদের মধ্যে সবার ছোট, তাই আদর করে পিচ্চি বলেছে। এতে গাল ফুলানোর কি আছে? অরু অনুকে সরিয়ে দিয়ে বলে, ও তুই বুঝবি না আপা, মন ভালো নেই, দূরে যা। এখানে না বোঝার কি হলো? আজব। অনু আর কথা না বাড়িয়ে ঠোঁট উল্টে বিড়বিড় করতে করতে কিচেনের দিকে চলে যায়। অনু যেতেই রাজ অরুর দিকে ঘুরে তাকিয়ে বলে, এই যে পিচ্চি পাখি, দাঁড়িয়ে না থেকে একটু হেল্প করলেও তো পারো। এক হাতে এতগুলো ওয়ালবোর্ড লাগানো যায়? রাজের কথায় অরু তেতে উঠে মুখ ঝামটি মেরে দিয়ে রুমে যেতে যেতে বলল, পারবো না, করলে করুন, না করলে ভাগুন। অরু চলে যেতে রাজ মুচকি হেসে বলল, হাউ কিউট। রুমে এসে লাইট নিভিয়ে বিছানায় গা এলিয়ে দিল অরু। অরুর উদাস উদাস লাগছে খুব। কালকে তৈরি হওয়া বুকের মাঝে চিনচিন ব্যথাটা এখন তীব্র আকার রূপ ধারণ করেছে। ঘুমানোর আশায় চোখ দুটো বন্ধ করলে একটা অসম্ভব সুদর্শন রাগী রাগী মুখ এসে হানা দিচ্ছে চোখের পাতায়। কি চাই সে? কেন ঘুমাতে দিচ্ছে না? কেনই বা বুকের বাঁ পাশে তীব্র ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? কৃতিকের কথা ভাবতে গিয়ে অরু অকস্মাৎ মনে পড়ে যায় ডোরার কথা। এখন অরু নেই, কৃতিক নির্ঘাত ডোরাকে বাড়ি থেকে বের করে দেবে। না না, ডোরার কথা চিন্তা করে অরু শোয়া থেকে উঠে বসলো। মনে মনে ঠিক করলো, কাল ভার্সিটি হয়ে কৃতিকের বাড়িতে গিয়ে ডোরাকে যত দ্রুত সম্ভব নিয়ে আসতে হবে। কিন্তু রাতই বা কখন শেষ হবে, আর আগামীকালই বা কখন আসবে? অস্ফুট কণ্ঠটা উচ্চারণ করতে আবারও চোখ মুখ বিষণ্ণতায় ছেয়ে গেল অরুর। বুকের ভেতর সেই এক তীক্ষ্ণ চিনচিনি ব্যথা। অরুর কষ্ট হচ্ছে, অজানা কষ্ট। কিন্তু কার জন্য? বারবার মনে পড়ছে কৃতিকের মুখ থেকে উগরে আসা স্পষ্ট কথাগুলো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। গুনে গুনে 12 বছরের ছোট হয়েও কৃতিক অরুর প্রেমে পড়েছে। কথাটা ভাবতেই শিহরিত হয়ে উঠেছে অরুর হৃদয় মন সবকিছু। হাজার চেষ্টা করে কৃতিকের কথা মাথা থেকে সরানো যাচ্ছে না। না চাইতেও ওর মুখটাই মনে পড়ছে বারবার। এ যেন মন মস্তিষ্কের এক তীব্র দোটানা। আর ভালো লাগছে না এই উদাসীনতা। মনটা কি যে চাইছে নিজেও জানে না অরু। ওই জন্যই তো কৃতিককে না জানিয়ে চুপি চুপি চলে আসা। নয়তো কৃতিক সবার সামনে জিদের বসে কি না করে বসে তা কে জানে। কৃতিককে নিয়ে অহেতুক ভাবতে ভাবতে অরুর চোখ যায় রুমের পাশে টানা বারান্দার দিকে। অরু ভাবলো, একবার বারান্দায় গিয়ে দাঁড়াবে। তাহলে যদি ভেতরের কষ্ট কষ্ট ভাবটা একটু কমে আসে। যেই ভাবা সেই কাজ। একটুখানি স্বস্তির আশায় এগিয়ে গিয়ে কাজ ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ল অরু। সঙ্গে সঙ্গে একরাশ দমকা হাওয়া এসে চোখে মুখে আছড়ে পড়ল ওর। এই রুমের বারান্দাটা ভবনের একেবারে পেছনের দিকে। পেছনের রাস্তাটাও নির্জন। সোডিয়ামের মৃদু আলো ব্যতীত খুব বেশি আলো এখানে নেই। মানুষজনের আনাগোনাও তাই বেশ কম। যাকে বলে নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশের সাথে আজ বাইরে তীব্র বাতাসের তাণ্ডব নৃত্য চলছে। কি জানি কৃতিক কি করছে? মনের মাঝে প্রশ্নটা উকি দিতে ওরু মিনমিনিয়ে বলল, কি আর করবে? হয় কানে হেডফোন গুঁজে ডার্ক রোমান্টিক অডিও বুক শুনছে, নয়তো বাইক নিয়ে রাইডে বেরিয়েছে। বোরিং লোক একটা। বিড়বিড়িয়ে কথাটা বলে হাত দিয়ে বারান্দার কার্নিশে ভর করে মাথা নুইয়ে সোজা নিচের দিকে চাইল ওরু। নিচে চাওয়ার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে উঠল ওর। নিজেকে ভুল প্রমাণ করতে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েকবার চোখের পলক ছেড়ে পুনরায় নিচের দিকে তাকালো অরু। দেখল, অরুর দৃষ্টি বরাবর বাইকে হেলান দিয়ে ওর দিকে তাকিয়ে আছে কৃতিক। চুলগুলো অগোছালো, ফর্মাল শার্টের হাতাটা গুটানো, গলায় টাই নেই। সামনের দিকে কয়েকটা বোতাম অবাধে খুলে রাখা, যার ফলে ঢেউ খেলানো ফর্সা বক্ষদেশ স্পষ্ট দৃশ্যমান। কৃতিককে বড্ড এলোমেলো লাগছে। ঘোলাটে দৃষ্টিটাও কেমন বেসামাল। এত দূর থেকে কৃতিকের আহত দৃষ্টিতে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল অরুর। কেন যেন মনে হচ্ছে কৃতিক আর কারোর জন্য নয়, বরং ওর জন্যই দাঁড়িয়ে আছে এত রাতে। অরু আর বারান্দায় চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। হুট করে কি যেন ভেবে ওড়নাটা নিয়ে সবার আড়ালে ছুটে বেরিয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে। মাথায় ভালো মতো ঘোমটা টেনে ছুটে এলো কৃতিকের কাছে।
অরু নিচে নেমে এসেছে, তাও কৃতিক একইভাবে তাকিয়ে আছে অরুর পানে। কোনো রাগ নেই, ক্ষোভ নেই, বিরক্তি নেই। দু চোখে যা আছে তা হলো একরাশ মাদকতা। অরু সুতি থ্রি পিস পরে আছে, মাথায় ওড়না দিয়ে ঘোমটা টানা, লম্বা সিল্কি চুলগুলো পুরোপুরি বাঁধন হারা। অরু কৃতিকের কাছে এগিয়ে আসতে কৃতিক দু হাতে ওর কোমর আঁকড়ে ধরে ওর কাঁধে মাথা এলিয়ে দিয়ে হিসিয়ে বলল, তোকে হুট করেই বউ বউ লাগছে জান। কৃতিকের কথা স্পষ্ট নয়, মাথাটা কেমন টলছে, মুখ দিয়ে অ্যালকোহলের বিশ্রী গন্ধ বের হচ্ছে। অরু চোখ মুখ কুঁচকে বলল, আপনি অ্যালকোহল খেয়ে বাইক রাইড করে এত দূর চলে এসেছেন? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়ালে অরু পুনরায় বলল, যদি কিছু হয়ে যেত? কৃতিক ওর কথা তোয়াক্কা না করে নিভু নিভু চোখে বলল, তুই আমায় ছেড়ে কেন চলে এলি? এখন কি করে থাকবো আমি? একটু তো চোখের সামনেই দেখতাম, সেটাও তোর মায়ের সহ্য হলো না। অরুর কাছে কৃতিকের এইরূপ পুরোপুরি নতুন। ও কখনো কৃতিককে এমন নরম সুরে কথা বলতে শোনেনি, আজই প্রথমবার। কৃতিকের বলা প্রত্যেকটা কথা অরুর শরীরে কম্পন ধরিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু বুকের মাঝে জমতে থাকা সেই তীব্র চিনচিনে ব্যথাটা হুট করেই কেমন উবে গিয়েছে। পাশে এসে ভর করেছে অজানা এক প্রশান্তি। কি নাম দেওয়া যায় এই প্রশান্তির, জানা নেই অরুর। অরু চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কৃতিক অরুর ওড়নাতে নাক ঘেঁষে দু হাতে ওকে আরো খানিকটা কাছে টেনে বলল, হার্টবিট, ফিরে চল আমার সাথে। তুই তো আমার, তোকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে তো। বল যাবি? কৃতিকের প্রশ্নের কোনো উত্তর নেই অরুর কাছে। ও তো এখন কৃতিককে নতুন রূপে আবিষ্কার করায় ব্যস্ত। এখন কৃতিককে দেখছে ও। অরু যখন কৃতিকের বাহুডোরে দাঁড়িয়ে কৃতিককে নিয়ে হাজারো চিন্তা ভাবনায় বিভোর, তখনই কানে ভেসে আসে অনুর গলার কর্কশ আওয়াজ। উপর থেকে হাঁক পেরে পেরে ডাকছে ওকে অনু। বারবার বলছে, রাতের বেলায় কোথায় গেল মেয়েটা? রুমে দাঁড়িয়ে অনু ডাকছে, বুঝতে পেরে অরু নিজের মাথায় ঘোমটাটা আরো ভালো করে টেনে নিয়ে কৃতিককে উদ্দেশ্য করে বলে, মোবাইল কোথায় আপনার? মোবাইল দিয়ে কি করবি? দরকার আছে দিন। কৃতিক অরুর ওড়নাতে নাক ঘষতে ঘষতে বলল, পকেটে মনে হয়। কৃতিক টলছে, তাই অরু নিজে ওর পকেট থেকে মোবাইলটা বের করে কল দিল প্রত্যয়ের নাম্বারে। প্রত্যয় ফোন রিসিভ করে ওপাশ থেকে কিছু বলার আগে অরু এক নিঃশ্বাসে বলল, ওনাকে, না মানে কৃতিক ভাইয়াকে আমাদের বাসার সামনে থেকে নিয়ে যান, উনি ড্রাঙ্ক হয়ে আছেন। প্রত্যয় চমকে গিয়ে বলল, কি বলছো, কোথায় আছে ভাই? অরু মিনমিনিয়ে বলল, আমাদের নতুন বাসার পেছনের রাস্তায়। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ওয়েট, আমি এক্ষুনি আসছি। প্রত্যয় কল কাটার আগে ওরও একটু আগ বাড়িয়ে বলল, ইয়ে ভাইয়া, আপাকে কিছু বলবেন না দয়া করে। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে জানায়, যদিও বা কৃতিক ভাই এসবে পরোয়া করে না, তবু তুমি যখন বলছো তাই তখন বলবো না। ওরু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ফোন কেটে দিয়ে কৃতিককে বলল, আপনি থাকুন, আমি আসছি। আপা তখন থেকে ডাকছে, দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কৃতিক এদিক ওদিক মাথা নাড়িয়ে ঘোর আপত্তি জানিয়ে বলে, হুম, কোথাও যাবি না, তুই আমার সাথে ঘুমাবি এখন, ঠিক সেই রাতের মতো। তোকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবো আমি। কৃতিকের কথায় ওরু মনে মনে বলে, আপনি স্বাভাবিক থাকলে এমন আচরণ করেন না কেন বলুন তো? এমন ব্যবহার করলে তো আমি কবে আপনার প্রেমে পড়ে যেতাম। নতুন সূর্যের উদয় হয়েছে ধরণীতে। কৃতিকের বাড়িটা যেমন পুরোপুরি নির্জন নিরিবিলি, ঘুম থেকে উঠলেও মনে হয় মৃত্যুপুরী। এখানে মোটেও তেমনটা নয়। সকাল সকাল বেশ ভালোই গাড়ি ঘোড়া, মানুষজনের শোরগোল শোনা যায়। নতুন পরিবেশ, তাই খুব সকাল সকালে ঘুম ভেঙেছে অরুর। ঘুম ভেঙেছে কথাটা অবশ্য পুরোপুরি মিথ্যে। কাল রাতে এক ফোঁটাও ঘুম হয়নি অরুর। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিয়েছে। আর এখন ঘুম থেকে উঠে রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। রেডি হয়ে বের হওয়ার সময় মায়ের হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছে ওকে। কোথায় যাচ্ছ, কখন ফিরবে, কতদূর ভার্সিটি, আরো কত কি। প্রথমে তো স্বয়ং রাজাকে ঝুলিয়ে দিতে চেয়েছিল কাঁধের মধ্যে। পরে অবশ্য কোনো মতে কথা কাটিয়ে বেরিয়ে এসেছে ওরও। অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে মেট্রো ধরে সোজা ভার্সিটিতে যাওয়া যায়। কিন্তু আজকে তো মঙ্গলবার, কৃতিকের ক্লাস নেই। সেটা মনে করতে ওরও পিছুপা হাঁটে। আজ আর ভার্সিটিতে যাওয়ার ইচ্ছে নেই ওর, বরং উল্টো পথে গিয়ে ট্যাক্সি ধরে বেরিয়ে পড়ে ওর চেনা গন্তব্যের উদ্দেশ্যে। চেনা পরিচিত অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে অরু। সকাল সকাল যে আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছিল, বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে সে আত্মবিশ্বাস কর্পূরের মতো কেমন হাওয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে মহাগহ্বরে একটুও তরল অবশিষ্ট নেই শুষ্ক গলাটা ভেজানোর জন্য। ঠান্ডা আবহাওয়ার মাঝেও হাতের তালু কেমন ঘেমে উঠেছে, পা দুটো কেমন ঝিনঝিন করছে।
তবুও সকল চিন্তাভাবনা ভয় ডরকে পিছু হাঁটিয়ে ঘরের দরজার দিকে ধীর পায়ে এগিয়ে গেল অরু। প্রথমে ভেতরে গিয়ে কৃতিককে কি বলবে না বলবে সে কথাগুলোই হাজারবার প্র্যাকটিস করে নিয়েছে দরজার বাইরে দাঁড়িয়ে। অতঃপর পাসওয়ার্ড টিপে সোজা বাসার মধ্যে হলরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অন্ধকারে চোখ দুটো কুঁচকে এলো অরুর। দেখলো বরাবরের মতো ঘরময় অন্ধকার করে কানে মস্ত বড় হেডফোন লাগিয়ে কাউসে আধশোয়া হয়ে বসে বাইক রাইডিং গেম খেলছে কৃতিক। অরুকে না দেখে ওপাশ থেকে তার গমগমে আওয়াজ ভেসে এলো, কি চাই? অরু কাঁধে ঝুলানো চামড়ার ব্যাগটা হাত দিয়ে খুঁড়তে খুঁড়তে বলল, ডোরাকে নিতে এসেছি। তৎক্ষণাৎ কানের হেডফোন খুলে পেছনে তাকিয়ে কৃতিক দাঁত কটমটিয়ে বলল, ডোরা কি তোর বাপের কেনা সম্পত্তি যে চাইলেই নিয়ে যাবি? অরু মিনমিনিয়ে বলল, ডোরা আমার মেয়ে, ও আমার সাথেই থাকবে। কৃতিক ভুরু কুঁচকে বলল, আমাকে কি তোর বিড়াল মনে হয়? আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব শুনি? অরু মাথা তুলে বলল, আপনাকে তো কিছু বলিনি। মুখে মুখে তর্ক করছিস? কাছে আয়। দিনের বেলাতেও পুরো বাড়ি রাত হয়ে আছে। ওরও একটা শুষ্ক ঢোক গিলে শুধালো, কাছে এলে কি করবেন? আমার যা খুশি তাই করব। এখন চুপচাপ কাছে আসবি, নাকি আমি উঠে টেনে হিঁচড়ে থাপ্পড় দিয়ে কাছে টেনে আনবো? সেটা তোর ইচ্ছা। ডিপেন্ডস অন ইউ। এই বলে আবারও পেছনে ঘুরল কৃতিক। ওরুর অজানা এক বিশ্বাস কৃতিক ওকে কাছে গেলে কিছু বলবে না। সেই বিশ্বাস থেকে পা টিপে টিপে কৃতিকের কাছে এগিয়ে গেল অরু। ও পাশ থেকে দাঁড়াতেই কৃতিক পুনরায় হুকুম করল, পাশে বস। অরু তাই করল। চুপচাপ কৃতিকের থেকে দূরত্ব বজায় রেখে পাশে গিয়ে বসল। অরু বসেছে কিনা বসেনি, তৎক্ষণাৎ ওর কোলের ওপরে মাথা দিয়ে শটান শুয়ে পড়ল কৃতিক। কৃতিকের এমন অকস্মাৎ কাণ্ডে অরুর নড়াচড়া বন্ধ হয়ে গেল। এতক্ষণ ধরে ছোট্ট মেয়েধীন পেটটা শ্বাস প্রশ্বাসের তালে তালে যে ওঠানামা করত, সেটাও পুরোপুরি বন্ধ। অরু কেমন স্টাচ্ছু হয়ে আছে দেখে কৃতিক চোখ খুলে ওর মুখের দিকে তাকিয়ে বলল, কিরে, শ্বাস করছিস না কেন? মরে যাবি তো? কক কক করছি। কৃতিক পুনরায় চোখ বন্ধ করে অরুর হাতটা মাথায় রেখে বলল, কাল সারা রাত ঘুমাতে পারিনি, মাথা ব্যথা করছে, এখন ঘুমাবো। যতক্ষণ ঘুমাবো হাত যাতে মাথা থেকে নড়ে না। কৃতিকের কথায় অরু খুব বেশি অস্বস্তি হলো না। ওর মাথায় আলতো হাত বুলাতে দিতে দিতে অরু ঠোঁট টিপে হেসে মনে মনে বলল, কাল রাতে যা পাগলামি করেছেন তাতে মাথা ব্যথা হওয়ারই কথা। অরুর হাতে স্নিগ্ধ পরশে কৃতিক ঘুমের দেশে পাড়ি জমাতে জমাতে হাসকি স্বরে বলল, অরু। হুম। কৃতিক এবার উপর হয়ে শুয়ে বলল, তুই পুরোপুরি আমার হয়ে যা। বিলিভ মি, আমি তোকে মাথায় করে রাখবো। একটুও বকবো না, একটুও মারবো না। কৃতিকের করা অস্পষ্ট স্বীকারোক্তি আদৌ ওরও শুনেছে কি শোনেনি কে জানে। মায়ের মাথায় বিলি কেটে তেল মালিশ করে দিয়ে মাকে ঘুম পাড়িয়ে মাত্রই রুমে এসেছে অনু। রুমে আসা মাত্রই অনু দেখতে পায় ভাইব্রেট মুডে থাকা ফোনটা সে তখন থেকে কেঁপে কেঁপে উঠছে। অনু এগিয়ে গিয়ে ফোনটা কানে তুলতে প্রত্যয় অসহায় সুরে বলল, তোমাকে দেখতে ইচ্ছে করছে অনু। অনু মৃদু হেসে বলল, কি করে দেখবেন? এখন তো আর হসপিটালে যেতে হয় না। ক্যাফের জবটাও মায়ের ভয়ে ছেড়ে দিয়েছি। মা এসব পছন্দ করে না। প্রত্যয় ত্যক্ত হয়ে বলল, আমি তো তোমাকে দেখতে চাই ব্যাস, কিভাবে দেখা করবে সেটা আমি জানি না। অনু একটু ভেবে বলল, দেখি গ্রোসারির কথা বলে বের হতে পারি কিনা, পারলে জানাবো আপনাকে। হয়তো সাথে করে অরুকেও ধরিয়ে দিবে মা। প্রত্যয় হেসে জবাব দিল, নো প্রবলেম। মনে মনে বলল, ভাইকে ম্যানেজ করে নিয়ে আসতে পারলে ওরও অটোমেটিক ম্যানেজ। সারাদিন পার করে গোধূলি লগ্নে ঘুম ভাঙল কৃতিকের। আড়মোড়া ভেঙে চোখ খুলতেই চোখের সামনে ভেসে উঠল ঘুমন্ত এক মায়াপরী স্নিগ্ধ মুখশ্রী। এটা অরু, কৃতিকের ব্যক্তিগত অরু, যে এই মুহূর্তে কৃতিকের মাথাটা কোলে নিয়েই কাউচে হেলান দিয়ে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। ওর নরম তুলতুলে হাতটা এখনো কৃতিকের চুলের ভাঁজে নিবদ্ধ। আজকাল অরুও একটু একটু আত্মসমর্পণে বেশ খুশি কৃতিক। অরুকে দেখতে দেখতে কৃতিকের ঠোঁট দুটো প্রসারিত হলো আন্তরিকতা জড়ানো হাসিতে। পরক্ষণে হাতের কবজিতে থাকা ঘড়িটাতে এক নজর চোখ বুলিয়ে উঠে বসে কৃতিক। অন্য পাশ থেকে একটা পাতলা ফিনফিনে চাদর এনে অরুর গায়ে জড়িয়ে দিয়ে সোজা চলে যায় দোতলায়। অরুর যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যা প্রায়। কোনো মতে ঘুমু ঘুমু চোখে উঠে বসে। চারিদিক পর্যবেক্ষণ করে আঁতকে ওঠে অরু। দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উঠতে উঠতে বলে, এই রে, আমার তো ফিরতে হবে। কখন ঘুমিয়ে পড়লাম আমি?
উঠে দাঁড়িয়ে হাতের ঘড়িতে সময় দেখতে দেখতেই অরুর চোখ যায় কিচেন কাউন্টারের দিকে। সেখানে বসে বসে কফি পান করছে কৃতিক। তার পরনে লেদার জ্যাকেট আর ব্ল্যাক ডেনিম, পাশের স্টুলে হেলমেট রাখা। দেখেই বোঝা যাচ্ছে বাইক নিয়ে বের হবে। সেই সকালে এসে এমন সন্ধ্যা বাঁধিয়ে ফেলবে ভাবতে পারেনি অরু। এই মুহূর্তে মায়ের করা হাজারটা প্রশ্নের ভয়ে তটস্থ হয়ে গিয়েছে ও। তাই কোনো কিছু না ভেবে দ্রুত এগিয়ে গিয়ে পেছন থেকে কৃতিকের জামাটা টেনে ধরে কাঁদো কাঁদো সুরে অরু বলল, সন্ধ্যা হয়ে গিয়েছে তো, বাসায় কিভাবে ফিরব? কৃতিক নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, ফিরতে হবে না, থেকে যা। মজা করবেন না, আমাকে যেতে হবে, মা আছে তো। আমার ম্যাচ আছে, প্রত্যয়কে কল দিয়ে আসতে বলেছি, ও তোকে নিয়ে যাবে। কৃতিক দিয়ে আসবে না শুনে অরুর কি একটুও অভিমান হলো না? হলো তো বটে। তবুও বাচ্চাদের মতো কৃতিকের জ্যাকেট টানতে টানতে বলল, কখন আসবে সে? আমাকে এক্ষুনি ফিরতে হবে। কৃতিক এবার অরুকে নিজের থেকে ছাড়িয়ে বলল, কতবার বারণ করেছি আমার কাছে আসবি না, আমাকে ধরবি না, কথা শুনিস না কেন? কৃতিকের কথায় অরুও তেতে উঠে ঝাঁজ নিয়ে বলল, কেন বারণ করেছেন? আমার শরীরে কি নোংরা লেগে আছে? কৃতিক এবার উঠে দাঁড়িয়ে অরুর দিকে এগোতে এগোতে বলল, তোর শরীরে কি লেগে আছে সেটা কেবল আমিই জানি। কৃতিকের হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়া গলার আওয়াজে খানিকটা ভরকে গেল অরু। মাথা উঁচু করে এক নজরে কৃতিকের দৃষ্টি পরখ করে ওর এগিয়ে আসা তালে তালে পেছাতে পেছাতে শুষ্ক ঢোক গিলে অরু শুধায়, কি লেগে আছে? কৃতিক বাঁকা হেসে বলল, এভাবে পিছিয়ে যাচ্ছিস কেন? অরু কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, আপনি এগোচ্ছেন তাই ভয় করছে। নিজের স্বামীকে এতটা ভয় পেলে হবে? কৃতিকের মুখে স্বামী শব্দটা শোনার সঙ্গে সঙ্গে অরুর পিঠ গিয়ে ঠেকল কাচের দেওয়ালে। কৃতিক ধীর পায়ে অরুর খুব কাছে গিয়ে এগিয়ে এসে ওকে এক টানে ঘুরিয়ে দিল। অরু এখনো কাচের দেওয়ালের সাথে সিটিয়ে আছে। তীব্র হৃদস্পন্দনের তালে ক্রমাগত ওঠানামা করছে ওর ছোট্ট নারী দেহটা। কৃতিক এক হাতে অরুর রেশমের মতো চুলগুলোকে পিঠ থেকে সরিয়ে ঘাড়ের পাশে রেখে দিল। অন্য হাত দিয়ে এক টানে খুলে ফেলল পিঠের ওপরে ফুল বানানো বাঁধা টপসের লম্বা ফিতাটা। হঠাৎ করেই ফিতে খুলে দেওয়ার দরুন জামার গলাটা একেবারে ঢিলে হয়ে গেছে। অরুর হাত পা অজানা লাবডুডের দরুন অবশ হয়ে আসছে। কোনো এক অদৃশ্য শক্তি বলে মুখ ফুটে কথা বলার বাক শক্তিটুকু অবশিষ্ট নেই ওর মাঝে। শরীরের ত্বরণে ত্বরণে কুণ্ডলি পাকিয়ে ওঠা নারীসত্তার কাছে হেরে গিয়ে চুপচাপ চোখ বন্ধ করে কাচের দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে অরু। কৃতিক ঘোর লাগা চোখে অরুর ফর্সা কামুক পৃষ্ঠদেশে তাকিয়ে একটা শুষ্ক ঢোক গিলল। অতঃপর এক হাত দিয়ে ওর বাহু চেপে ধরে মুখ বাড়িয়ে দিল পিঠের মাঝ বরাবর। তবে ঠোঁট দিয়ে ঘাড় স্পর্শ করার আগেই ওদের মাঝে ধূমকেতুর হালকার মতো হঠাৎ করে জ্বলে ওঠা অবদ্ধ অনুভূতিগুলোকে শিথিল করে দিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে প্রত্যয়। ভাই, অরুকে প্রত্যয় ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চুল দিয়ে অরুর পিঠটাকে ঢেকে দিল কৃতিক। অতঃপর দীর্ঘ একটা শ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলল, তুমি গাড়িতে ওয়েট করো, আমি অরুকে পাঠিয়ে দিচ্ছি। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করলে কৃতিক আবারও অরু জামার ফিতে হাত দেয়। এবার অরু সংকুচিত হয়ে পিছিয়ে গিয়ে বলল, কি করছেন? কৃতিক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু করব না, পেছনে ঘোর, ফিতেটা লাগিয়ে দিই। তোর না লেট হয়ে যাচ্ছে? ওরও এবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পেছন ঘুরে দাঁড়ায়। কৃতিক আলতো হাতে ফিতেটা লাগিয়ে দিতে দিতে বলল, রাতে বারান্দায় আসবি, আমি নিচে ওয়েট করব। ওরও আপাতত হ্যাঁ না কিছু বলার মতো অবস্থায় নেই। গোল গোল গাল দুটো রক্তরাঙা হয়ে মনে হচ্ছে এক্ষুনি ফেটে পড়বে। কান দুটো উষ্ণতার শিখরে পৌঁছে গিয়েছে সেই কখন। মুখ তুলে আর কৃতিকের চোখের দিকে চাওয়ার সাহস হলো না ওর। কোনো মতে ব্যাগটা হাতড়ে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। তারপর সোজা গাড়ির মধ্যে। অরু বেরিয়ে যেতে ডোরা কৃতিকের পায়ের কাছে এসে মিয়াও মিয়াও করতে লাগলো। কৃতিক ডোরাকে দেখে উপহাস করে হেসে বলল, তোর মাল কিন্তু তোকে না নিয়ে চলে গেল। শেম অন ইউ ডোরা। হা 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 হা। সান ফ্রান্সিসকো মূল শহরে রাতকে রাত মনে হয় না মোটেই। রাস্তার দুধারে ক্যাফে, নাইট ক্লাব, বিলবোর্ড, মাঠ, সবখানে স্থানীয় মানুষজন। ফরেনার ট্যুরিস্টদের আনাগোনায় জমজমাট এই জায়গাটা। কৃতিকের শহরতলীয়র মধ্যে রাতের নিকষ কালো আধার মোটেই ছুঁতে পারে না এই ব্যস্ত নগরীকে। মনুষ্য সজ্জিত ঝিকঝিক করে ওঠা সফটিকের লাইট আর হ্যাজেকের আলোয় এখানকার দিনরাত দুটোই সমান। খুব বেশি রাত যে হয়েছে এমনটাও নয়। ঘড়ির কাঁটায় বেজেছে ৮টা কি ৮:৩০।
তবুও ঘরে ফেরার মতো ঘাম ছুটে যাচ্ছে অরুর। দুশ্চিন্তাগ্রস্ত শুষ্ক অধর যুগল বারবার ভিজিয়ে নিচ্ছে জিভ দিয়ে। কৃতিকের বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তার উপর এখন আবার আকাশে গুড়ি গুড়ি মেঘ ডাকছে। ওদিকে মা নিশ্চয়ই রেগে বোম হয়ে আছে। ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে কয়েক হাজার প্রশ্ন ছুড়ে মারবে কে জানে। তখন একসঙ্গে এতগুলো মিথ্যে কথা কি করে বলবে ওরু? কৃতিকের বাড়িতে গিয়েছিল সেটাই বা কিভাবে বলবে? মা আর কৃতিকের সম্পর্কে তো অতটা স্বাভাবিক নয়। অরু যখন হাজারো চিন্তায় মশগুল হয়ে চুপচাপ বসে আছে, তখনই নীরবতা ভেঙে পাশ থেকে প্রত্যয় বলে, এসে গিয়েছি। প্রত্যয়ের কথায় ধ্যান ভেঙে যায় অরুর। গাড়ির জানালা দিয়ে এক ঝলক উঁকি দিয়ে নিজের স্বল্প চেনা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টাল ভবনটার দিকে তাকিয়ে পুনরায় চোখ ঘুরিয়ে প্রত্যয়কে ধন্যবাদ জানিয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে যায় অরু। এগিয়ে গিয়ে গেট খুলে লিফটের সামনে গিয়ে দেখতে পায় লিফট এখনো ২৬ তলায় আটকে আছে। ব্যতিগ্রস্ত অরু মনে মনে ভাবল, আমি তো কেবলই ৩ তলায় যাব। এই লিফটের জন্য অপেক্ষা করার চেয়ে বরং সিঁড়ি দিয়ে এক দৌড়ে চলে যাওয়াটাই উত্তম। ভাবনার সাথে কাজের মিলও রেখে অরু দ্রুত উঠে গেল সিঁড়ি বেয়ে। তবে সিঁড়ির মাঝ বরাবর আসতেই ঘটল বিপত্তি। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে কারো শরীরের সঙ্গে ধাক্কা লেগে প্রায় পড়েই যাচ্ছিল অরু। তার আগেই ওকে দুহাতে সামলে নিল লোকটা। অস্পষ্টে মুখ দিয়ে বলে, ঠিক আছে পিচ্চি পাখি? চেনা পরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনে পড়ে যাওয়ার ভয়ে খিচিয়ে রাখা চোখ দুটো অকস্মাৎ খুলে গেল অরুর। তাকিয়ে দেখলো ওর মায়ের নিউ অ্যাসিস্ট্যান্ট রাজ ওকে সামনে রেখেছে। রাজকে দেখা মাত্রই কেমন মেজাজ চড়াও হয়ে গেল অরুর। সেই সাথে রাজের দেওয়া অসহ্য নিকনেম। ও কোনো মতে নিজেকে সামলে নিয়ে কাটকাট গলায় বলল, আমি ঠিক আছি, ধন্যবাদ। কিন্তু আপনি এখানে রাতের বেলা কি করছেন? ধান্দা কি সেটা বলুন। রাজ সম্মোহনী হাসি দিয়ে বলল, কোনো ধান্দা নেই ম্যাডাম। এই পুরো ভবনের বেশিরভাগ অ্যাপার্টমেন্টগুলোই বাঙালিদের। সেই সাথে দোতলার কর্নারেরটা আমাদের। আব্বু আম্মুকে নিয়ে ছোটবেলা থেকে এই ফ্ল্যাটেই থাকি আমি। সেই হিসেবে বলতে গেলে আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত ধান্দা কি। ছেলেটা হেসে হেসে কথা বলে ঠিকই, কিন্তু কথার মাথায় খোঁচা দিতে এক চুলো ছাড় দেয় না। বড্ড শেয়ানা। রাজের কথায় অরু চোখ মুখ কুঁচকে অবিশ্বাসের সুরে বলল, কি? রাজ পুনরায় ঠোঁট গলিয়ে হেসে বলল, ইয়েস ম্যাডাম, ফ্রম নাও অন উই আর নেইবার। হ্যাপি নেইবারহুড। ওরও চোখে মুখে বিরক্তির ছাপ। কপালটা সে কখন থেকে কুঁচকে আছে। মনে মনে ভাবছে, নেইবারহুড না সাই, এখন থেকে এই কার্টুনটাকে সারাক্ষণ সহ্য করতে হবে। কি দেখে যে এই ভবনটায় উঠেছিল মা, কে জানে। এই যে পিচ্চি পাখি, কিছু ভাবছো? রাজের কথায় অরুণ না বোধক মাথা নাড়িয়ে সিঁড়ি ডিঙিয়ে ওপরে যেতে বিরক্তির সুরে বলল, আপনার ঢঙ্গি ডাক শোনার সময় নেই। তারা আছে আমার। অযথা কথা না পেঁচিয়ে যে কাজে যাচ্ছিলেন সেখানে যান তো, আজাইরা। ওরও চলে যেতে রাজ আরেক দফা হেসে বলল, রাগ দেখালেও কিউট লাগে। একরকম দৌড়াতে দৌড়াতে হন্তদন্ত হয়ে বাসার ভেতরে প্রবেশ করলো অরু। অনু তখনও ড্রয়িংয়ে বসা ছিল। অরু ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে কাল বিলম্ব না করে অনুকে শুধালো, আপা, মা কোথায় রে? অনু অবাক হয়ে বলল, মা তো সেই বিকেল থেকে ঘুমাচ্ছে। কিন্তু তুই এমন করে হাঁপাচ্ছিস কেন? অনুর কথায় অরু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, যাক, এ যাত্রায় বেঁচে গেলাম। নয়তো মা যেই বিচক্ষণ, ঠিক কোনো না কোনোভাবে ধরে ফেলতো আমি ভার্সিটিতে নয়, অন্য কোথাও গিয়েছিলাম। অরুকে চুপ করে থাকতে দেখে অনুক ভুরু কুঁচকে বলল, তোর কি হয়েছে বলতো? আজকাল হুটহাট স্ট্যাচু হয়ে কোথাও যেন হারিয়ে যাস। কাহিনী কি, সত্যি করে বল। অরু হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, আরে দূর, কোনো কাহিনী নেই। দেরি হয়ে গিয়েছে তাই ভয়ে ছিলাম আর কি। যাই একটু পানি খাই। নিজের বেড়ে যাওয়া শ্বাস প্রশ্বাসকে খানিকটা সামাল দিতে অরু ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে পানি পান করছিল। তখনই ওর পেছনে এসে দাঁড়িয়ে অনু বলে ওঠে, অরু, তোর জামার ফিতে এমন গিট্টু মারা কেন? এখন এটা বলিস না যে জামার ফিতে এমন গিট্টু মেরে তুই ভার্সিটিতে ঘুরে বেড়াচ্ছিস। কথা শেষ করে অট্টহাসিতে ফেটে পড়ে অনু। এদিকে অরু অবুঝের মতো নিজের পেছনে হাত দিতেই মনে পড়ে যায় এটা কৃতিকের কাজ। তখন কৃতিকই ওর জামার ফিতেটা টান মেরে খুলে দিয়েছিল, তারপর নিজেই বেঁধে দিয়েছিল। কিন্তু এইভাবে গিট্টু মেরে জামার ফিতা কে লাগায়? লজ্জা, সংকোচ, বিরক্তি তিনের সংমিশ্রণে অরুর চোখ মুখ বুজে এসেছে। তখনকার কথা মনে পড়লে এখনো শরীরটা কেমন কম্পিত হয়ে উঠছে অজানা শিহরণে। ওদিকে একটা ফিতে বাঁধতে না পারায় অযোগ্যতায় কৃতিকের ওপর রাগও লাগছে খুব।
অনু সেই কখন থেকে একাধারে দাঁত কেলিয়ে যাচ্ছে। ওর নিজের মূর্খতা এড়াতে কোনো মতে অনুকে পাশ কাটিয়ে রুমে চলে যায়। ওরও মাথা নুইয়ে চলে যাচ্ছে দেখে ওরও টিপনি কেটে বলল, এই যে পিচ্চি পাখি, পরের বার ফিতে না বাঁধতে পারলে আমাকে বলিস কেমন? আমি লাগিয়ে দেব। তবু এমন গিট্টু মেরে মান সম্মান খোয়াস না। ওরও পিছনে ঘুরে নাক শিকই তুলে বলল, আপা তুইও? অরুর অসহায় বাক্যে অনু আবারও ভেতরে কষ্ট করে আটকে রাখা হাসিটা উগরে দিল। অরুর আর কী বা করবে। ভেতরে ঢুকতে ঢুকতে মিনমিনিয়ে বলল, তুই ভুল ভাবছিস আপা, এটা আমার নয়, প্রফেসর জেকের কাজ। সায়েন্স ল্যাবের সবচেয়ে আধুনিক আর ব্যয়বহুল রুমে বসে মাইক্রোস্কোপ মেশিনে চোখ লাগিয়ে কিছু একটা তরল জাতীয় পদার্থ ক্ষুদ্র নজরে পর্যবেক্ষণ করছে নিখিল। সামনে থাকা তরল পদার্থের দিকে এতটাই গভীর মনোযোগ যে বারবার অজান্তেই নিজের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরছে সে। নিখিল বরাবরই ছাত্র হিসেবে ১০০-তে ১০০। নিজের মধ্যে থাকা হাজারটা খারাপ অভ্যাসে কিংবা খারাপ চর্চা কোনো কিছুতে ওর পিছুটান হয়ে দাঁড়ায়নি ওর মেধাবী মস্তিষ্কের কারণে। শুধুমাত্র তুখর মেধাবী হওয়ার দরুন সবকিছু ঢাকা পড়ে গিয়েছে লোকচক্ষুর আড়ালে। অরুর মতো সহজ সরল মেয়েরাই তার ভুক্তভোগী। নিখিল একটা দুটো নয়, একসাথে অনেকগুলো গার্লফ্রেন্ড রেখে অভ্যস্ত। মেয়েদের প্রতি ওর অন্যরকম নেশা, যার ফলে কোনো মেয়েকেই না করতে পারে না ও। আশ্চর্যের বিষয় হলো ওর বেশিরভাগ গার্লফ্রেন্ডই টিনেজ, অরুর বয়সী কিংবা তার চেয়ে একটু কম বেশি। তবে নিজের কাজের বেলাতে বরাবরই নিখিলের পুরোপুরি ভিন্ন রূপ লক্ষণীয়। কাজের ক্ষেত্রে নিখিলের থেকে মনোযোগী আর ডেডিকেট মানুষ বোধহয় দুটো নেই। ওই জন্যই তো মেয়েরা নিখিলের প্রতি এতটা আকর্ষণ অনুভব করে। যদিও বা নিখিলের অনেক বেশি নারী আসক্তি, তবে সেটা এই সায়েন্স ল্যাবের বাইরে গিয়ে। কারণ কাজের ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করে না নিখিল। এই যেমন এই মুহূর্তে নিখিলের পাশে সেই কখন থেকে ওরই আফ্রিকান ফ্রেন্ড লিও দাঁড়িয়ে আছে। সেটা গভীর মনোযোগী নিখিলের দৃষ্টিগত হয়নি এখনো। কি করে হবে? নিখিল তো সে কখন থেকে এক ধ্যানে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করে চলেছে। কিন্তু যখন মনে হলো কেউ ওর পাশে দাঁড়িয়ে, তখনই দ্রুত হাতে কিছু একটা লুকিয়ে ফেলল নিখিল। লিও খানিকটা অবাক হয়ে শুধালো, কি লুকালে তুমি? কি আছে ওই বোতলে? দেখি। নিখিল আড়ালে শুষ্ক ঢোক গিলে না জানার ভান করে বলল, কই, কিছুই না তো। মনে হয় ভুল দেখেছো তুমি। মোটেই না। কাচের বোতলে তরল জাতীয় কিছু আমি স্পষ্ট দেখেছি। নিখিল এবার এগিয়ে এসে লিওর ঘাড়ের ওপরে হাত দিয়ে বলল, বুঝেছি, সকাল থেকে না খেয়ে সারাদিন ল্যাবে পড়ে আসো, তাই চোখে ভুলভাল দেখছো। আমিও খাইনি কিছু। চলো ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে আসি। আমার ট্রিট। ট্রিটের কথা শুনতেই খাদক লিও একগাল হেসে বলল, ওকে ব্রো, লেটস গো। নিখিল ও লিওর সাথে হাসতে হাসতে বেরিয়ে গেল। যাওয়ার আগে খুব সাবধানে চোখ ঘুরিয়ে লুকিয়ে রাখা কাচের বোতলটার দিকে আরও একবার পরখ করে নিল সে। রাত জেগে অপেক্ষার প্রহর গোনার মতো ধৈর্যের কাজ আর বোধহয় কিছুতেই নেই। তা গত দুদিনে হাড়ে হাড়ে টের পেয়েছে ওরও। সেই দিন কৃতিক বলেছিল বারান্দায় অপেক্ষা করতে, সে আসবে। ওরও না চাইতেও মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে অপেক্ষা তো করেছিল ঠিকই, তবে নির্দয় কৃতিক তার কথা রাখেনি। এদিকে দুদিন ধরে কৃতিককে না দেখতে পেয়ে বুকের ভেতরে সুপ্ত চিনচিন ব্যথাটা কেমন মাথাচড়া দিয়ে উঠেছে অরুর। আজকাল খেতে, ঘুমাতে, কথা বলতে কিংবা ভার্সিটিতে যেতে কোনো কিছুই ভালো লাগে না ওর। সারাদিন দরজা আটকে শুয়ে বসে দিন কাটায়, নয়তো ওয়াশরুমে গিয়ে সারাদিন শাওয়ার সেরে ভিজতে থাকে। এখন তো মাঝে মধ্যে বারান্দা গলিয়ে চোখ দুটো হাতড়ে বেড়ায় কংক্রিটের ভবনের পেছনে থেকে চলে যাওয়া নির্জন রাস্তায়। কেবল বুকের মাঝে অদম্য এক আসক্তি সেই দিনের মতো হুট করে দেখা হলেও তো হতে পারে। রকচটা ছন্ন ছাড়া বেপরোয়া মানুষটা ওর জন্য আবারও একইভাবে দাঁড়িয়ে অপেক্ষায় থাকলেও তো থাকতে পারে। কিন্তু না, পরপর 2 দিন অরুর ভাবনার মিথ্যে প্রমাণিত হলো। কৃতিক আর এ মুখও এলো না। মনে মনে আশাহত হয়ে অরু ভাবতে লাগলো, আমি আসলে একটা বোকা। জায়ান্ট কৃতিকের মতো মানুষ একদিন দাঁড়িয়েছে বলে প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকবে, এটা ভাবাও ভুল, চরম ভুল। আর না, আমি এতটা গুরুত্বপূর্ণ কেউ। আমি সবসময় একটু বেশি আশা করি, ধ্যাত। গত 2 দিন ধরে মন মস্তিষ্কে দোটানায় পড়ে নির্ঘুম রাত পার করে দেওয়ার পর আজ একটু তাড়াতাড়ি করে ঘুমাতে গেল অরু। অযথা অপরাগ ভাবনাদের মাথা থেকে দূরে ঠেলে দিয়ে গা এলিয়ে দিল বিছানায়। গত 2 দিন ধরে না ঘুমানোর দরুন বিছানায় গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝরঝরিয়ে ক্লান্তি নেমে এলো শরীরে। চোখের পাতা ভর হয়ে এলো অজস্র ঘুমে। তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো কেবলই বুজে যাবে, তখনই দরজায় সশব্দে কড়া নাড়ল অনু। এমন হঠাৎ আওয়াজে আচমকা লাফিয়ে উঠে বসল অরু।
তন্দ্রা ভাবটা কেটে যেতেই বুঝতে পারল বাইরে থেকে আপা ডাকছে ওকে। অরু এগিয়ে গিয়ে দরজা খুলে দিতে অরু নিজের ফোন এগিয়ে দিয়ে বলল, প্রত্যয় সাহেব কিছু বলবে তোকে, হয়তো ভার্সিটির বিষয়ে। দেখ তো কি বলে। আমাকে মা ডাকছে, আমি এক্ষুনি আসছি। যদিও অনুর কথার আগামাথা কিছুই অরুর বুঝে আসলো না, প্রত্যয় আবার কি বলবে এত রাতে। তবুও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন কানে ধরল অরু। ওপাশ থেকে হ্যালো বলতে প্রত্যয় বলল, ভাই কনফারেন্সে আছে, কথা বলো। কৃতিকের কথা শোনা মাত্রই অরুর পিলে চমকে গেল। এতক্ষণ স্থির থাকা হাতটা হুট করে কাঁপতে শুরু করলো। হৃদয়ের সুপ্ত চিনচিনি ব্যথাটা মুহূর্তে দ্বিগুণ হয়ে উঠল। অরু দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রুমের দরজাটা সাপটে লাগিয়ে দিয়ে চুপচাপ অপেক্ষা করতে লাগলো ওপাশের প্রতিক্রিয়া শোনার জন্য। তৎক্ষণাৎ বিপরীত পাশ থেকে ভেসে এলো সুপরিচিত চমৎকার সেই পুরুষালী কণ্ঠস্বর, বারান্দায় আয়। অরুর মনে হলো কতগুলো দিন পর এই রাগে রাগে আওয়াজটা আবারও শুনতে পেল ও। হ্যাঁ বা না কোনো কিছুই না বলে ফোন কানে নিয়ে অরু ছুটে চলে গেল বারান্দায়। বারান্দার কার্নিশে ভর করে নিচের দিকে অবলোকন করতেই দেখতে পেল সেই সুদর্শন গম্ভীর নির্দয় মানুষটাকে, যাকে এক নজর দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষার প্রহর গুনতেছিল হৃদয়টা। চোখ দুটো হয়ে উঠেছিল অসহায় আর বেসামাল। অথচ এখন এই মুহূর্তে তার চোখে চোখ পড়তে কেমন কর্তন করা ডাগরের ন্যায় নেতিয়ে পড়েছে অরু। লজ্জা আর সংকোচে মুড়িয়ে গিয়েছে পুরো শরীর। কৃতিকের এই ভাষা ভাষা কামুক চোখেই বেশিক্ষণ তাকিয়ে থাকার শক্তি নেই অরুর। তাই ও চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বারবার। তখনই কৃতিক পুনরায় বলে ওঠে, নিচে আয়, তোকে দেখব। অরু কৃতিকের পানে সচকিত দৃষ্টিপাত করে বলল, কি বলছেন? এত রাতে নিচে কিভাবে আসবো? মা আপা দুজনেই জেগে আছে। কৃতিক ভাবলেশীন কণ্ঠে জবাব দিল, আমি এত কিছু জানি না। হয় তুই নিচে আসবি, নয়তো আমি উপরে আসছি। না। একটু আওয়াজ করে চেঁচিয়ে উঠল অরু। অতঃপর দরজার দিকে একবার উকি দিয়ে আবারও কৃতিকের দিকে তাকিয়ে বলল, কেন এমন করছেন? মা জানলে বিপদ হয়ে যাবে। তোর লিগ্যাল গার্জিয়ানকে? ওর নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, আপনি। কৃতিক এবার নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলল, তাহলে 5 মিনিটের মধ্যে নিচে আয়। যদি 1 মিনিটও লেট করিস, তাহলে আজকেই তোকে আমার সাথে বাড়িতে নিয়ে যাব। কেউ আটকাতে পারবে না। কারণ প্রতিদিন ভার্সিটি শেষ করে নিজের বইয়ের মুখ দেখার জন্য এতদূর রাইড করে আসতে ভালো লাগে না আমার। অরু মুখ কাচুমাচু করে বলল, আসছি, একটু অপেক্ষা করুন। মা আর আপাকে ম্যানেজ করে আসতে একটু সময় লাগবে। মুহূর্তের গলার আওয়াজ পরিবর্তন করে কৃতিক হাসকি স্বরে বলল, দ্রুত আয়। 5 মিনিটের মাথায় না এলেও 10 মিনিটের মাথায় ঠিকই নেমে এলো অরু। মাথায় আজকেও সেই দিনের মতো ঘোমটা টানা তার। কৃতিক বাইকে হেলান দিয়ে অরুর দিকে তাকিয়ে আছে। অরু এগিয়ে আসতে মাথায় অবিন্যস্ত চুলগুলো হাত দিয়ে বুলিয়ে কৃতিক বলে, 5 মিনিট লেট। অরু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এভাবে কেন বলছেন? কত কষ্টে লুকিয়ে চুকিয়ে বের হয়েছি আপনি তা জানেন? কতদিন লুকোবি এভাবে? অরু মাথা নত রেখে ছোট্ট করে বলল, জানি না। কৃতিক অরুর হাতটা টেনে নিজের কাছে নিয়ে এসে শুধালো, আমাকে মিস করিসনি? অরু জবাব দিল না। কৃতিক এবার ওর দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, দেখ তো পছন্দ হয় কিনা। অরু প্যাকেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে শুধালো, কি আছে এতে? খুলে দেখ। কৃতিকের কথা মতো প্যাকেটটা খুলতেই বেরিয়ে এলো একটা অ্যাপেল খচিত ব্র্যান্ডেড লেটেস্ট মডেলের মোবাইল ফোন। ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে অরুর চক্ষু চড়ক গাছ। ও তৎক্ষণাৎ অবাক হয়ে কৃতিককে বলল, এত দামি ফোন আমাকে কেন দিচ্ছেন? আমি এটা নিতে পারবো না। কৃতিক বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল, এটা তোর মায়ের রেডিমেড কোম্পানির টাকায় কেনা নয়। এটা তোর স্বামীর উপার্জনের টাকায় কেনা। নিতে পারবি না মানে? ওর মুখ কাচুমাচু করে বলল, এভাবে কেন বলছেন? কৃতিক নিজেকে খানিকটা শান্ত করে নরম সুরে বলল, আর বলবো না, কাছে আয়। কৃতিক অরুর প্রতিক্রিয়ার অপেক্ষা করল না, বরং নিজ হাত দিয়ে অরুকে অনেকটা কাছে টেনে নিয়ে এলো। গভীর রাত, চারিদিক নিস্তব্ধতায় ছেয়ে আছে। আবছা আলোয় অরুর সুন্দর কোমল মুখশ্রীটা নিষ্পাপ চোখে পরক করছে কৃতিক। দূরত্ব খুব একটা নয়, তবু ওর কোমর চেপে ধরে আরো খানিকটা দূরত্ব খুঁচিয়ে নিল কৃতিক। ওরও এবার পুরোপুরি কৃতিকের বাঁধনে। পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে। মেঘ ভেজা দমকা বাতাসে চারিদিক মুখরিত। শেষ রাতে বোধহয় বৃষ্টি নামবে। কৃতিক আর অরুর মাঝে সেই তখন থেকে নীরবতা বিরাজমান। দুজনের মাঝে যে শব্দটা হচ্ছে সেটা কেবলই হৃদস্পন্দনের গতিবেগ।
কৃতিক আলতো হাতে অরুর গালে হাত ছুঁয়ে হিসিয়ে বলল, আই মিস ইউ হার্টবিট। এতক্ষণে নীরবতা ভেঙে হঠাৎ কৃতিকের এমন স্বীকারোক্তিতে কেঁপে উঠল অরু। শরীরের সাথে সাথে সেই কম্পন ছড়িয়ে পড়ল সমগ্র মুখমণ্ডলে। অরু তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলল কৃতিক। ভাবতে লাগলো, কি করবে ও এখন? নিজের অদম্য ইচ্ছাকে প্রাধান্য দেবে, নাকি অরুর কথা ভাববে? কৃতিক নিশ্চুপ হয়ে আছে দেখে অরু নিজেকে কৃতিকের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, রাত বেড়েছে, আমি এখন আসছি। কথা শেষ করে ওরু দু কদম পা বাড়াতে পেছন থেকে ওর ওড়না টেনে ধরে কৃতিক। ওরু ঘাড় ঘুরিয়ে শুধালো, ওড়না কেন টেনে ধরেছেন? কৃতিক ওরুর ওড়নাটা হাতে পেঁচিয়ে ওকে নিজের দিকে টানতে টানতে বলল, কাছে আয় বলছি। ওরু না চাইতেও পুনরায় কৃতিকের কাছাকাছি এলো। কৃতিক এক টানে ওকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে হাসকি স্বরে বলল, হার্টবিট, রাইট নাও আমি এমন কিছু করব যেটা তোর পছন্দ নাও হতে পারে, বাট আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। বি পেশেন্ট, ওকে? কৃতিকের কথায় ওরু আমতা আমতা করে বলল, কি করবেন?" কৃতিক আর জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। এক হাতে অরুর ঘাড়ের পেছন দিয়ে ওকে নিজের দিকে টেনে এনে চোখ বন্ধ করে ঠোঁট ছোঁয়ালো অরুর তুলতুলে নরম গোলাপি অধরে। কৃতিকের সাথে সাথে অরুও এবার অকস্মাৎ চোখ দুটো বন্ধ করে নিল। দুহাত দিয়ে খামচে ধরল কৃতিকের শার্ট। ভেতরে দীর্ঘশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কৃতিকের ঠোঁটের স্পর্শে ধূমকেতুর হলকার মতো শিহরণ ছড়িয়ে পড়েছে শরীরের রন্ধে রন্ধে। অনুভূতি শক্তি তুঙ্গে, যার দরুন ভালো মন্দ কিছু অনুভব করতে পারছে না অরু। খানিক বাদে কৃতিক ঠোঁটে দূরত্ব বাড়িয়ে এক ঝলক অরুর মুখটা পরক করে নিল। বিরক্তির লেশমাত্র নেই ওর মুখে চোখে, যা আছে তা কেবলই ভয়াতুর অনুভূতি। অরুর মুখভঙ্গিমা আর মৌনতার দৃশ্য দেখে একটুখানি তির্যক হেসে দ্বিগুণ আগ্রহ নিয়ে অরুর তুলতুলে অধরগুলোকে পুনরায় ওষ্ঠাগত করে নেয় কৃতিক। এবার আর রয়ে শয়ে নয়, অনেকটা গভীরভাবে মিলিত হয় দোজোড়া অধর। কোনো এক অজানা কারণবশত অরুর বুজে থাকা চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল, যা টুপটাপ করে গিয়ে সযত্নে ঠাঁই নিচ্ছে কৃতিকের শার্টের ওপর। কৃতিকের চুম্বনের গতিবেগের তালে তাল মিলিয়ে অরুর ছোট্ট ছোট্ট হাতের বাঁধন শক্ত হয়েছে দ্বিগুণ। ওর খামচে ধরা হাতের টানে কৃতিকের শার্টের বোতামগুলো বোধহয় এবার ছিঁড়েই চলে আসবে। মাত্রা অতিরিক্ত উত্তেজনায় হৃৎপিণ্ড তখন ফেটে পড়ার উপক্রম। শরীরের সবটুকু ভার পড়ে আছে কৃতিকের দখলে। এলোমেলো ঝড়ো বাতাসের তাণ্ডবে ওর মাথায় তুলে রাখা ঘোমটাটা খুলে গিয়েছে সেই কখন। ভেতরের উথাল পাথাল অনুভূতিতে অরুর প্রাণ যায় যায়। তবুও এক চুলো ছাড় দিচ্ছে না কৃতিক। পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কংক্রিটের ভবন থেকে অস্পষ্ট সুরে তখনও ভেসে আসছে বেসামাল দুটোর গানের লাইন। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ লবণ ঢেঁড়স মূলা ফুলকপি বাঁধাকপি চাল ডাল তেল, উফ, এত গ্রোসারি দিয়ে কি করবে তুমি অনু? তোমাদের বাসায় কি বিয়ে লেগেছে? প্রত্যয়ের কথায় অনু মানে লাগার মতো মুখ গোমড়া করে বলল, এভাবে কেন বলছেন? আপনার জন্যই তো এত বড় ফর্দ বানালাম। আমার জন্য মানে? আপনার সাথে বের হতে গেলে তো হাতে একটু সময় নিয়ে বের হতে হতো, তাই মাকে বলেছি অনেক কিছু কিনতে হবে। প্রত্যয় ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বুঝলাম। তারপর আঙুলের ইশারা করে পেছনে অরুর পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে থাকা রাজাকে দেখিয়ে বলল, কিন্তু ওটাকে কেন নিয়ে এসেছো? অনু মুখ কালো করে বলল, মা জোর করে ধরিয়ে দিয়েছে। কাজকর্ম তো সব চামচাদের মতো। আপনার নাম রাজকে রেখেছে শুনি। তুমি তো পিচ্ছি, তাহলে এত ঝাঁজ কোথা থেকে আসে শুনি? রাজের কথায় অরু তেতে উঠে বলল, আমাকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয়? আশ্চর্য! পিচ্ছি নয় তো কি? দেখো, এখানে সাইজে সবার থেকে ছোট তুমি। আমার তো মনে হয় তোমার বিয়ের উপযুক্ত ছেলে পাওয়াই মুশকিল হয়ে যাবে। ওর বিরক্তিতে ভেংচি কেটে বলল, আমার বিয়ে নিয়ে আপনার মাথাটা না ঘামালেও চলবে। আমার স্বামী আপনার থেকে লম্বা আর সুদর্শনী হবে, তাই আপাতত নিজেরটা নিয়ে ভাবুন। কথা শেষ করে অরু মুখ ঝামটে দিয়ে অন্যদিকে ঘুরতে দেখল কৃতিক এসে বাইক থামিয়েছে ওদের সামনে। কোনরূপ বাইকার জ্যাকেট কিংবা ফর্মাল স্টাইলে নয়, একটা ব্ল্যাক স্কিনি টি শার্ট আর ওভার সাইজের ডেনিম পরে আছে। পায়ে নাইক খচিত স্নিকার্স, চোখে কালো রঙা রোদ চশমা, হেলমেট খুলে এদিকে আসছে। কৃতিককে দেখে অরু ছুটে গিয়ে অনুর ওড়না টেনে ধরে বলল,
এই আপা, উনি এখানে কি করছে? অনু একবার কৃতিকের দিকে তাকিয়ে প্রত্যয়কে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ তাই তো। প্রত্যয় সাহেব, কৃতিক ভাইয়াকে কেন ডেকেছেন? প্রত্যয় কাট কাট গলায় বলল, আমি তো ভেবেছিলাম অরু একা আসবে। আমরা কোথাও সময় কাটাতে গেলে অরুর কি হতো, তাই ভাবলাম ভাই তো ফ্রি আছে। প্রত্যয়ের কথা শেষ হবার আগে কৃতিক সেখানে হাজির হয়। কৃতিক আসা মাত্রই অরু কাঁচুমাচু হয়ে অনুর পিছনে দাঁড়িয়ে পড়ে। সবাইকে পিছু হটিয়ে কৃতিক সবার আগে অরুর দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, কি ব্যাপার, তুই ওনার পেছনে দাঁড়িয়ে মুচড়ামুচড়ি করছিস কেন? কি সমস্যা? অরু শটান দাঁড়িয়ে বলল, কই না তো। কৃতিক প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কোথাও যাবে বলেছিলে? প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক আবারও বলে, ইউ ক্যান গো নাও। সময় হলে কল দিও, আমি আশেপাশেই থাকবো। অনু এবার একটু আগ বাড়িয়ে কৃতিকের উদ্দেশ্যে বলল, ইয়ে ভাইয়া, অরুর একটু খেয়াল রাখবেন, আমরা তাড়াতাড়ি চলে আসব। কৃতিক অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে মাথা নিচু করে ক্রমাগত আঙুলে ওড়না পেঁচাচ্ছে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছোট করে জবাব দিল, রাখবো। অনু আর প্রত্যয় চলে গেলে রাজ এগিয়ে এসে অরুকে বলল, এই যে পিচ্চি, চলো এবার বাজারগুলো করে ফেলি। রাজের পিচ্চির সম্বোধনে অরু আঁতকে উঠে কৃতিকের দিকে চাইল। কৃতিক এগিয়ে এসে বলল, এক্সকিউজ মি, কি বললে তুমি ওকে? রাজ ঘুরে দাঁড়িয়ে প্রথমে কৃতিকের মুখের দিকে চাইল। সামনাসামনি না দেখলেও জেকে গ্রুপের হেড অফিসের গভর্নিং বডির মেম্বারদের মধ্যে সর্বশীর্ষে এই সুদর্শন লোকের ছবি দেখেছে রাজ। তার মানে মালিক পক্ষের কেউই হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ কৃতিককে সালাম ঠুকলো সে। হ্যালো স্যার, নাইস টু মিট ইউ স্যার। কৃতিক তো প্রথমে চেয়েছিল কয়েকটা পাঞ্চ বসিয়ে দেবে ছেলেটার নাক বরাবর, কিন্তু এখন এভাবে সম্মান জানানোতে ও নিজেও বিব্রত হয়ে পড়েছে। কিছু উপায়ন্তর না পেয়ে অরুর হাত থেকে ছো মেরে বাজারের লিস্টটা নিয়ে রাজের দিকে ধরিয়ে দিয়ে বলল, বাজারগুলো সেরে আসুন, আমরা ওয়েট করছি। ওকে স্যার। তড়িৎ গতিতে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সুপার শপের দিকে চলে যায় রাজ। রাজ চলে যেতে অরুর হাত চেপে ধরল কৃতিক। খানিকটা নিজের কাছে টেনে এনে দাঁতে দাঁত পিষে বলল, এমন চোরের মতো বিহেভ কেন করছিস? তাকা আমার দিকে। অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, পারবো না। কেন পারবি না? তাকা বলছি, নয়তো ধরে একটা আছাড় মারব। অরু তেতে উঠে বলল, পারবো না বলেছি তো। আমার বুঝি লজ্জা লাগে না? অরু না তাকানোর কারণ বুঝতে পেরে কৃতিক ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, আচ্ছা তাকাতে হবে না, চল। কোথায় যাব? কৃতিক হেলমেট পরে আরেকটা অরুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাইকে ওঠ বলছি। কৃতিকের কথায় অরু নাকচ করে বলল, দেখছেন চারিদিকে কেমন মেঘ করেছে, একটু পরে বৃষ্টি নামবে। এর মাঝে আপা চলে এলে আবার ঝামেলা হবে। আমি যাব না কোথাও। তুই উঠবি নাকি আমি নামবো? কৃতিকের ধারালো কথার কঠিনতায় খানিকটা ভয় পেয়ে বাইকে উঠে বসল অরু। অতঃপর আর্জি জানিয়ে বলল, তাড়াতাড়ি নিয়ে আসবেন কিন্তু। ধরে বস। অরু অবাক হয়ে বলল, ধরলাম তো। কৃতিক অন্যদিকে ইশারা করে বলল, ওইদিকে দেখ। অরু কৃতিকের দৃষ্টি অনুসরণ করে চাইলে দেখতে পায় ওদের থেকে খানিকটা দূরত্বে আরেকটা বাইকার কাপল সিগনালে দাঁড়িয়ে আছে। পেছনের মেয়েটার ছেলেটার কোমরে দুহাত আঁকড়ে ধরে বসেছে। তাদের দুজনের মধ্যে সেন্টিমিটার দূরত্বটুকু অবশিষ্ট নেই। অরু সেদিক থেকে চোখ সরিয়ে বলল, আমি ওভাবে ধরতে পারবো না। আপনি আমার বড় তো। কৃতিক অরুর কথা না শোনার ভান করে ওয়ার্নিং সারে বাইক স্টার্ট দেয়। তৎক্ষণাৎ কৃতিকের পিঠের ওপর হুমড়ি খেয়ে পড়ে অরু। অজান্তে হাত দিয়ে খামচে ধরে কৃতিকের টি শার্ট। কৃতিক একটু হেসে অরুর খামচে ধরা হাতটা স্বাভাবিক করে নিজের মেদহীন পেটের ওপরে রেখে দেয়। তারপর হিসিয়ে বলে, নাও পারফেক্ট। বাইক চলছে, তবে অরু আর কৃতিকের থেকে নিজেকে সরায়নি। উল্টে সময়ের বিবর্তনে ধীরে ধীরে নিজের মাথাটা এলিয়ে দেয় কৃতিকের পিঠের ওপর। এখন ওদের মাঝেও সেন্টিমিটারের দূরত্বটুকু অবশিষ্ট নেই আর। পুরুষালী পৃষ্ঠদেশে ধনুকের মতো বাঁকানো নারী দেহটা নিঃসংকোচে সিটিয়ে আছে, যার ফলে দুজনার মাঝেই ঢেউ খেলে যাচ্ছে একটা ভেজা নরম সুপ্ত অনুভূতির জোয়ার। অরু যা বলেছিল তাই হলো। কিছুদূর যেতে মাঝ রাস্তায় ঝুম বর্ষণে আটকে পড়ল ওরা। নিজেদের বৃষ্টির হাত থেকে বাঁচাতে গিয়ে একটা ইকো পার্কের মস্ত বড় গাছের নিচে ঠাঁই নিল দুজন। অরুর পরনে টকটকে লাল রঙা চুড়িদার, যা এই মুহূর্তে ভিজে গিয়ে শরীরের সাথে চুপসে লেগে আছে। তাও গায়ের ওড়নাটা দিয়ে বৃষ্টি আড়াল করে দাঁড়িয়ে আছে অরু। কৃতিক এগিয়ে এসে নিজে অরুর ওড়নার মধ্যে ঠাঁই নিল। অরু এবার একটু ভালো করে কৃতিকের মাথার ওপর ওড়নাটা সরিয়ে দিয়ে বলল, আপনাকে আজকাল বড্ড আপন মনে হয়।
কৃতিক ঘোর লাগা দৃষ্টিতে অরুর ভেজা মুখমণ্ডল পরখ করে বলল, আমি বরাবরই তোর আপন ছিলাম, তুই বুঝতে পারিসনি, সেটা তোর ব্যর্থতা। অরু অবাক চোখে কৃতিকের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে কৃতিক আদতে কি বুঝিয়েছে। কৃতিক অবশ্য বোঝানোর মতো পরিস্থিতিতে নেই। ওর চোখ আটকে আছে অরুর কোমল ফিনফিনে রক্তরাঙা ঠোঁট জোড়ায়। মানুষ একবার কোনো কিছু পেয়ে গেলে সেটা বারবার পেতে চায়। কৃতিকও তার ঊর্ধ্বে নাই। ও এই মুহূর্তে অরুর ঠোঁট দখলদারি পেতে চায়, ঠিক কাল রাতের মতো। পরম আবেশে ডুবে যেতে চায় অরুর ঠোঁটের ভাঁজে। শুধু চাই বললে ভুল হবে, অরুর খুব কাছে গিয়ে সেটা নেওয়ার জন্য উদ্যত হলেও বটে। কৃতিকের পরবর্তী পদক্ষেপ আঁচ করতে পেরে অরু লজ্জা পেয়ে দ্রুত পেছনে ঘুরে দাঁড়ায়। কিন্তু এতেও কৃতিক পিছপা হলো না, বরং একটু একটু করে এগিয়ে গিয়ে পেছন থেকে অরুর লম্বা চুলগুলো একপাশে রেখে মুখ ডুবিয়ে দিল ওর গলার খাঁজে। চোখ বন্ধ করে প্রিয় নারীর শরীর ভেজা থেকে শুষে নিতে লাগলো প্রতিটা বাড়িকণা। কৃতিকের এতটা কাছে আসা, এতটা গভীর আলিঙ্গন খুব বেশিক্ষণ সহ্য করতে পারল না অষ্টাদশী অরু। লজ্জায় সংকুচিত হয়ে তড়িৎ গতিতে ঘুরে মুখ লুকালো কৃতিকেরই বুকের মাঝখানে। অরু কাঁপছে। ওর শরীরের তীব্র কাঁপুনিতে কৃতিকের মাঝে হঠাৎ করে তৈরি হওয়া অদম্য সুপ্ত পুরুষালী চাহিদাগুলো মুহূর্তেই হারিয়ে গেল। ও আস্তে করে অরুর পিঠে হাত রেখে নরম সুরে বলল, ইটস ওকে বেবি। অরু এবার মাথা তুলে বলল, আপনি সত্যিই আমার প্রেমে পড়েছেন? কবে পড়লেন বলুন না। কৃতিক অরুর গালে নিজের খড়খড়ে পুরুষালী হাত ছুঁয়ে বলল, এতগুলো বছর পর এই প্রশ্ন করছিস, কি উত্তর দিব আমি? কৃতিকের প্রতি উত্তরে গভীরতা আঁচ করতে পেরে অরু আবার দুহাতে শক্ত করে ওর গলা জড়িয়ে ধরল। আজ বোধহয় অরুও প্রেমে পড়েছে, কোনরূপ মোহ কিংবা ক্ষণিকের ভালো লাগা নয়, সত্যিকারের প্রেমে। দেখছো, আমাদের কৃতিক কিন্তু অরুর প্রেমে পড়ে গেছে, কিন্তু তোমরা আমার ভিডিওর প্রেমে পড়নি। ভিডিও দেখছো ঠিক আছে, ভিডিও দেখছো দেখে চুপি চুপি পালাই চলে যাচ্ছ। লাইক কমেন্ট শেয়ার কে করবে? হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।